একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে, এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে তার ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে, জনগণকে সচেতন করা যায়, সেটা করা হয়নি। যার ফলে একদম পুরো অপ্রস্তুত অবস্থায় একটা ভয়াবহ পানির ঢল এসছে, যে ঢলে ভেসে গেছে বহু মানুষ, মৃত্যুবরণ করেছে অনেক মানুষ, এবং তারা এখন একটা ভয়াবহ জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে। আমি আজকে এই সভা থেকে তাদের প্রতি আমাদের পূর্ণ যে ভালোবাসা, সহমর্মিতা, সেটা আমরা ঘোষণা করছি। যারা ভেসে গেছেন, যারা বন্যায় মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। Lieutenant Colonel Shams, signal audio. টেলিফোনটা একটু আমরা কাজী জাফর আহমেদ সাহেবকে যারা ব্যক্তিগতভাবে চিনি, জানি, যারা তার সঙ্গে রাজনীতি করার সুযোগ হয়েছে, আমার চাইতে জামাল ভাইয়ের অনেক বেশি সুযোগ হয়েছে, আপনারা যারা তার দল করেছেন তারা অনেক বেশি সুযোগ পেয়েছেন। আমি আমার ছাত্র জীবনে কাজী জাফর আহমদকে আমি পেয়েছি। সে পাওয়াটা কিছুটা নাটকীয় বলা যেতে পারে। আমি তার নাম শুনতাম এই জন্যে যে আমার পরিবারের অনেকেই ছিলেন যারা বাম রাজনীতি করতেন। তার মধ্যে একজন ছিলেন, তার ডাক্তার ছিল ছোটি সাহেব, ছোটি নুরুল হুদা কাদের বংশ। তিনি আমার আব্বার ছোট ভাই ছিলেন। তার মুখে কাজী জাফর আহমদের কথা মাঝে মাঝে শুনেছি। কাজী জাফর আহমদকে প্রথম যখন দেখি, সেটা হচ্ছে আপনার, আমি কথা একটু বলতে চাই যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতার কথা। আমরা তখন ইতিমধ্যে ছাত্র ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে। জাফর ভাইকে তখন দেখার সুযোগ হয়নি, তিনি কারাগারে ছিলেন। তিনি তখন ছাত্র নেতা ছিলেন না, তখন মোস্তফা জামাল হায়দার নেতা। তিনি তখন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন মোল্লা ভাসানীর নির্দেশে। কারাগার থেকে বেরিয়ে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্সে একটা বক্তব্য রাখবেন। আমরা এই কথা শুনে, আমরা ফার্স্ট ইয়ারে আছি, আমরা গেলাম। আমাদের সঙ্গে নটরডেম কলেজের প্রায় 21 জন ছাত্র, তারাও গেল তার বক্তৃতা শুনতে। নটরডেম কলেজের ছেলেরা কিন্তু আমরা রাজনীতি করতো না, তারা একটু, আমরা তখন তাদেরকে বলতাম যে সারা একটু ট্যাশ জাতীয়, অর্থাৎ তখনকার দিনে ড্রেন পাইপ ট্রাউজার পরতো, আপনার ইংরেজিতে কথা বলতো, মেধাবী ছাত্ররা ছিল, তারা রাজনীতির কাছে যেত না, আর বাম রাজনীতি তো নয়ই। তো আমরা যখন গেলাম ওখানে, যাওয়ার পরে উনি বক্তৃতা শুরু করলেন। প্রায় 1.5 ঘন্টা বক্তৃতা করলেন। তার 1.5 ঘন্টা বক্তৃতায় আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এবং ওই যে ছাত্ররা, যারা আপনার অত্যন্ত মেধাবী ছাত্র, যারা আপনার বাংলা টাংলাও কম বলতো, তারা কাজী জাফরের এত ভক্ত হয়ে গেল, ওইখানেই তারা বললো যে আমরা ছাত্র ইউনিয়নে যোগ দেব। এই যে আপনার তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, বাগ্মিতা ছিল, এবং মানুষকে আপনার আকর্ষণ করবার তার যে ক্ষমতা, এটা কাজী জাফরের মধ্যে সত্যি এটা অসাধারণ। আজকাল নেতাদের মধ্যে সেটা খুব কম দেখা যায়। তিনি যখন বক্তৃতা করতেন তখন মনে হতো যে আসলেও আপনার একজন বোধহয় একজন বিখ্যাত অরেটর একজন বক্তৃতা করছেন। যাই হোক, সেই কাজে আমার তার রাজনৈতিক জীবনও কিন্তু আপনার একজন সত্যিকার ঠিক রহস্য পুরুষ ছিলেন বলা যায়। রহস্য পুরুষ বলে এই জন্যে যে তিনি যখন শ্রমিক রাজনীতি করেছেন, তখন কিন্তু তিনি একেবারে ওইখানেই তিনি কিন্তু অবিসংবাদী নেতা হয়েছেন টুঙ্গিতে, এবং শ্রমিক রাজনীতি মিলে মিশে গেছেন। পরবর্তীকালে তিনি যখন গণতান্ত্রিক রাজনীতিতে পুরোপুরি এসছেন, সেখানে তিনি তার ভূমিকা পরিপূর্ণভাবে রেখেছেন। আমরা সবাই জানি, আমি সেই ইতিহাস বর্ণনা করতে চাই না। শেষের দিকে একদম যখন তিনি জাতীয় পার্টিতে আছেন, এবং আমরা যখন আপনার আন্দোলন করছি আমাদের খাদিজের নেতৃত্বে, এরশাদের বিরুদ্ধে, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে, এরশাদ তখন অপোজিশন এসছেন। সেই সময়ে জাফর ভাইয়ের সঙ্গে আবার আমি দেখা করে তাকে আমি অনুরোধ করি আমার নেত্রীর নির্দেশে যে আপনি জাতীয় পার্টি, এরশাদের জাতীয় পার্টি ছেড়ে আপনি জনগণের কাতারে আসেন আমাদের সঙ্গে। তখন পুরো 14 আন্দোলনের আগে
মনে আছে আপনাদের? জি, জি। তাই না? 14 সাল। এবং আমরা শুনে অবাক হবেন যে কাজী জাফর তখন যখন ম্যাডামের সাথে দেখা করতে নিয়ে যাবো রাতে গোপনে, আমি যখন যে বাসা থেকে তাকে নিয়ে যাবো সে বাসায় গেলাম, এ দেখি যে এক ভদ্রলোক বসে আছেন সোমার মন্দির, তাকে আমি চিনতে পারি না। তিনি আপনার একজন অত্যন্ত বড় একজন আলেমের বেশধারী একজন ভদ্রলোক বসে আছেন, এই দাড়ি, মাথায় আপনার চমৎকার টুপি, কাজ কান পড়া। আমি যখন গেলাম থেকে কুচি কুচি হাসছেন, আমি তো চিনতে পারিনি। আব্দুল্লাহ ভাই ছিলেন, আব্দুল্লাহ ভাইয়ের বাসায়, আব্দুল্লাহ ভাইয়ের বাসায়। তো ওইখানে আমি বললাম যে ভদ্রলোক কে, চিনতে পারলেন না তো? তারা আমার মেকআপ ঠিক আছে। অর্থাৎ তিনি যাবেন ম্যাডামের সাথে দেখা করতে, যেহেতু প্রকাশ্যে যাওয়া তার জন্য একেবারে নিরাপদ নয়, আমাদের জন্য নিরাপদ নয়, ওই জন্য উনি মেকআপ নিয়েছেন। মেকআপটা নিয়েছে আবার একদম এফডিসির মেকআপ ম্যান, যে বিখ্যাত ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মেকআপ ম্যান। আমি কথা এই জন্য বললাম যে এই ছেলের কাজ জাফর, এবং তাকে নিয়ে আমি ম্যাডামের কাছে যাই। ম্যাডামও প্রথমে তাকে চিনতে পারেননি, উনি ভাবলেন যে আমি আবার কাকে নিয়ে আসলাম। তো যাই হোক, এভাবে শুরু হলো নতুন অধ্যায়। তিনি জাতীয় পার্টিতে থাকলেন, জাতীয় পার্টির চেষ্টা করলেন, এরশাদ সাহেব সহ আপনার এই আওয়ামী বিরোধী আন্দোলনের 14 সালে আপনার আসা এবং নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। শেষ পর্যন্ত যখন তিনি পারলেন না একেবারে, তখন মনে হয় সেই আন্দোলন, এই প্রেস ক্লাবে এখানে তিনি নতুন জাতীয় পার্টি গঠন করলেন, এই প্রেস ক্লাবে, এই প্রেস ক্লাবে, তাই না? এই প্রেস ক্লাবে তিনি নতুন জাতীয় পার্টি গঠন করলেন এবং আমাকে তিনি বললেন যে আমি আমার জীবনের শেষ সময়গুলো জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের পক্ষে থাকতে। সারা জীবন জনপক্ষে ছিলেন তিনি, সারা জীবনই জনগণের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে অনেকে অনেক রকমের বিভিন্ন কুপ্রচারণা চালিয়েছে। আমরা দেখে কাছে থেকে দেখেছি, কাজী জাফরের শেষ জীবনের চিকিৎসার পয়সা পর্যন্ত ছিল না, চিকিৎসার পয়সা ছিল না তার। সেই সৎ একনিষ্ঠ গণমানুষের নেতা, তাকে কখনো বলা যাবে না। আমি তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি।